সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদেরকে ক্যালকাটা ডায়ালগসের পক্ষ থেকে জানাই নমস্কার। আমার এই নতুন চ্যানেল যারা দেখছেন তারা তাদেরকে অনুরোধ তারা লাইকস দিন এবং তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত দেবেন, তাহলে খুশি হব। গতকাল আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে বিজেপির সদ্য যে লোকসভা নির্বাচনে খারাপ ফল হওয়ার কারণটা নিয়ে। আজকে আমরা এখানে আলোচনা করছি সেখানে মহারাষ্ট্রের খারাপ ফল নিয়ে। মনে রাখতে হবে যে বিজেপির যে সারা ভারতে এবার যে খারাপ ফল হয়েছে তা মুখ্যত চারটি রাজ্যে, তিনটি রাজ্য মুখ্যত, একটা হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে আছে রাজস্থান। আজকে আমরা গতকাল আলোচনা করেছি আমরা উত্তরপ্রদেশের বিজেপির খারাপ ফলের কারণগুলো নিয়ে। আজকে আমরা এখানে আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে মহারাষ্ট্রে বিজেপির যে খারাপ ফলগুলো হয়েছে, যে খারাপ ফল হয়েছে তার কারণটা নিয়ে। এই কারণগুলো খুঁজতে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে 2000 আজ থেকে 4 বছর আগে। সেখানে দেখা যাবে যে মহারাষ্ট্রে যখন বিধানসভার নির্বাচন, লোকসভা এবং বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে একই বছরে হয়, কিছুটা আগে, কয়েক মাস আগে এবং পরে। প্রথমে লোকসভা, তারপরে বিধানসভা। সেবার 2019-এর যে লোকসভা হয়েছিল ভোট, সেই ভোটে বিজেপির সাথে ক্ষমতায় একসাথে মিলে লড়াই করেছিল বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনা তখন দু টুকরো হয়নি। শিবসেনা তখনও উদ্ধব বাল ঠাকরে প্রতিষ্ঠিত শিবসেনা একটাই ছিল। তো সেই সময়ে যে বিজেপির সাথে শিবসেনার যে আঁতাত হয়েছিল, তারা জোট করে লড়েছিল লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে বিজেপি পায় 23টি আসন, শিবসেনা পায় 18টা আসন, অর্থাৎ মোট 41টি আসনের মধ্যে এরা দুজনেই মিলে পেয়ে গিয়েছিল 41টা আসন। আর তার বিরোধীরা, এর বাইরে অন্যান্যরাও ছিল, তারাও যে লোকসভায় বিজেপির সঙ্গী ছিল, তারাও দু একটা পেয়েছিল। এবং সেবার এনসিপি পেয়েছিল, শারদ পাওয়ারের এনসিপি পেয়েছিল মাত্র 4টি আসন, কংগ্রেস পেয়েছিল 1টি আসন। এবং 2019 সালের এই ভোটের পর, তারপরে যখন আবার কয়েক মাস পরে যখন সেখানে বিধানসভা নির্বাচন হলো, সেই বিধানসভা নির্বাচনেও শিবসেনার সাথে বিজেপির আঁতাত হয়েছিল। সেই আঁতাতের ফলে বিজেপি পেয়েছিল 105টা আসন এবং 56টা আসন পেয়েছিল শিবসেনা। এনসিপি, শারদ পাওয়ারের এনসিপি যেটা তখন ভাগ হয়নি, 54টা আসন পেয়েছিল, কংগ্রেস পেয়েছিল 44টা। এই তো, অর্থাৎ বিজেপি এবং শিবসেনা এরা দুজনে মিলে ক্ষমতার দখলটা এরা নিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু যখন মন্ত্রিসভা গঠনের প্রশ্ন এলো, তখন শিবসেনা তারা বলেছিল যে আমাদের সাথে কথা হয়েছিল ভোটের আগে যে তাদেরকে 2.5 বছর করে 5 বছর আমাদের এখানে ক্ষমতা ভাগাভাগি হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী থাকবে 2.5 বছর থাকবে বিজেপি, 2.5 বছর পরের 2.5 বছর থাকবে শিবসেনা। এইভাবে ঠিক করা হয়েছিল। এরা বলেছিল, বিজেপি বলেছিল এই কথাটা, এটা ঠিক কথা নয় এবং এইভাবে কোনো কিছু সিদ্ধান্ত হয়নি। তারপরে আমরা দেখলাম হঠাৎ একদিন ভোর রাত্রে সেখানে বিজেপির 105-এর সাথে বিজেপির দরকার ছিল 40টা আসন, এবং সেখানে দেখা গেল অজিত পাওয়ার, শারদ পাওয়ারের যে দলের, শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তিনি দল ভেঙে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তিনি ভাঙেননি, তিনি এক ভোর রাত্রে হঠাৎ দেখা গেল যে দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে অজিত পাওয়ার শপথ নিচ্ছেন। যদিও সেই মন্ত্রিসভা টেকসই হতে পারেনি, কয়েকদিনের মধ্যেই যখন হবে সেখানে কনফিডেন্স মোশন, আস্থা ভোটের আগেই তারা পদত্যাগ করলো। এখন প্রশ্নটা হচ্ছে যে শিবসেনা এই যে বিজেপির সাথে তাদের ভাগাভাগি হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল, এবং তারপরে করলো কি, শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি এরা তিনজনে মিলে সরকার গঠন করলো, যেটার নাম হচ্ছে মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি। এই যে এমবিএ সরকার তৈরি করলো, এবং সেই সরকার আবার বেশ কিছুদিন চলবার পর, 1 বছরের তারও বেশি চলবার পর, সেই সরকার থেকে
আবার শিবসেনার একটা গ্রুপ ভেঙে বেরিয়ে এলো, বেরিয়ে এসে তারা করলো কি একনাথ সিন্ডের নেতৃত্বে বিজেপির সাথে তারা মিলে সরকার গঠন করলো। আবার সেই সরকার যখন চলতে চলতে আবার দেখা গেল এনসিপির একটা ভাঙন হলো, হয়ে অজিত পাওয়ার সেখান থেকে বেরিয়ে এসে আবার বিজেপির সাথে যুক্ত হয়ে গেলেন এবং তারপরে তারা সংসার চালাচ্ছেন এবং মন্ত্রিসভা চালাচ্ছেন। অজিত পাওয়ার সেই সময়ে তার খুব কম এমএলএ থাকলেও তারা তিনি হয়ে গেলেন এখানকার উপমুখ্যমন্ত্রী। একনাথ সিন্ডে তিনি শিবসেনা, তিনি হয়ে গেলেন মুখ্যমন্ত্রী, তিনি তার আগেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং দেবেন্দ্র ফডনবিস তিনি হয়ে গেছিলেন ডেপুটি চিফ মিনিস্টার। তো এই যে ব্যাপারের জন্য থাকলো, তারপরে এইভাবে চলতে চলতে এসে গেল এইখানকার ভোট। এই ভোটের সময়, এই ভোটে আমি আপাতত আজকে এই যে ভিডিও আপনাদের সাথে করছি, এই ভিডিও করছি আমি মুম্বাইতে বসে, কারণ আজকাল আমার থাকা মুম্বাই এবং কলকাতার মধ্যে ভাগাভাগি করে আমি থাকি। আমাকে কলকাতাতেও থাকতে হয়, মুম্বাইতেও থাকি আমি অনেক সময়। তো আমি এখানে এসে প্রত্যেকদিন এখানে ঠিক চায়ের আড্ডায় যে কলকাতায় থাকলে যে আলোচনাগুলো হয়, সে আলোচনা এখানে চায়ের আড্ডা সেইভাবে আমি খুঁজে পাইনি এবং সেভাবে দেখতেও পাইনি যে কোনো জায়গায় চায়ের দোকানে সেখানে চায়ের কাপে তুফান উঠছে। এটা আমরা কোনোদিন এখানে আমি অন্তত দেখতে পাইনি, আমার চোখে এরকম কোনো চায়ের আড্ডা পড়েনি। তবুও এখানে কিছু মানুষের সাথে তো দেখা হয়, কিছু মানুষের সাথে পার্কে বেড়াতে গিয়ে যখন নিচে একটু বেড়াতে যাওয়া হয় এবং যখন বাজারে যাওয়া হয়, কিছু মানুষের সাথে, সাধারণ মানুষের সাথেও আমার কথাবার্তা হয়। জিনিসপত্র কেনাকাটা টুকটাক করতে গেলেও যেখানে তাদের সাথে কথাবার্তা হয়, পরিচয় হয়, হতে হতে অনেকেই আঙ্কেল বলে ডাকেন এবং তারপরে কথাবার্তা চলতে থাকে। এই কথাবার্তার মধ্যে আমি এই আজকেই জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, এই মহারাষ্ট্রের বিজেপি এত খারাপ ফল করলো কেন? মহারাষ্ট্রের বিজেপি যে এত খারাপটা ফল করলো এর পেছনে কারণটা কি? তার উত্তরে বলল, আমি অন্তত খুব কম করে হলো 20 জনকে একই প্রশ্ন নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে করেছি এবং তাদের প্রত্যেকেরই কারণ হচ্ছে অজিত পাওয়ার। প্রত্যেকের একটাই কথা হচ্ছে অজিত পাওয়ার। কেন অজিত পাওয়ার এসছে, ক্ষতি কি আছে? তো বলছে অজিত পাওয়ার এসছে, অজিত পাওয়ার বিজেপিকে এখানে ব্ল্যাকমেল করেছে। এখানে কিভাবে ব্ল্যাকমেল করেছে বিজেপিকে? বলো, অজিত পাওয়ার যখন মুখ্যমন্ত্রী, ভোর রাত্রে যখন দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী, অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী, তখন অজিত পাওয়ার এখানে এসছিলেন দলটাকে, এখানে বিজেপিকে ভাঙতে, এবং তিনি তখনও এসছিলেন শারদ পাওয়ারের নির্দেশে। তো কথা সত্যি কিনা এটা তা তো বলবো না, তা আমরা জানিও না, কিন্তু এটা তো আমরা দেখতে পেয়েছি যখন আবার সেই ভোর রাত্রের মন্ত্রিসভা যখন ভেঙে গেল এবং তারপরে মহা আঘাড়ির সরকার যখন হলো, এখানে মহারাষ্ট্র আঘাড়ির সরকার যখন এখানে হয়ে গেল, সেই যে সরকারের মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে, এবং সেখানটাও কিন্তু আবার সেই বড় জায়গাতে উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন সেই অজিত পাওয়ার, যিনি দুদিন আগেই ভোর রাত্রে এসেছিলেন দেবেন্দ্র ফডনবিসের সাথে মন্ত্রিসভা গঠন করতে। তাদের এখানকার সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে অজিত পাওয়ার যদি সঙ্গে না থাকতো, যদি শারদ পাওয়ার যদি তাকে না বলতেন, অজিত পাওয়ারের ক্ষমতাই ছিল না আসবার। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে হয়তো শারদ পাওয়ারের প্ল্যানিং এর ফলে অজিত পাওয়ার সেই ভোর রাত্রে এসে মন্ত্রিসভায় শপথ নিয়ে দুদিন পরে আবার ঘুরে গিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, বিজেপি তারপরে যখন শিবসেনাকে ভেঙে যখন একনাথ সিন্ডে এলেন, তখন কি দেখলাম আমরা তখন দেখলাম যে দেবেন্দ্র ফডনবিস কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছেন না, মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ সিন্ডে। প্রশ্নটা হলো, যখন উদ্ধব ঠাকরে, এখানকার সাধারণ মানুষ বলছে, যদি দেবেন্দ্র ফডনবিস অর্থাৎ বিজেপি যদি চিফ মিনিস্টার না হয়, তাহলে তো সে উদ্ধব ঠাকরেকে নিয়েই তো থাকতে পারত। তাহলে কেন একনাথ সিন্ডেকে মুখ্যমন্ত্রিত্ব দিয়ে দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী হলেন? এটা তো উদ্ধব ঠাকরেকে দিলে আজকে এইটা হতো না। তাহলে তো শিবসেনার সাথে বিজেপির যে একটা প্রচন্ড, যে 1985 সাল থেকে 1985 থেকে এই দুই দল একসাথে আছে এবং হিন্দুত্ব হচ্ছে তাদের প্রথম এবং প্রধান তাদের এজেন্ডা। সেই এজেন্ডাকে ভাঙলো, তাহলে বিজেপি কেন ভাঙতে গেল?
যদি মুখ্যমন্ত্রিত্ব একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রিত্ব নিতে পারেন, হতে পারেন, তাহলে কেন উদ্ধব ঠাকরে হতে পারেন না? উদ্ধব ঠাকরে তো হতে পারতেন, তাকে তো দিতে পারতো। অর্থাৎ এখানটায় তাদের বক্তব্য হচ্ছে এটা ইগোর লড়াই। এই ইগোর লড়াইটা কোত্থেকে এসছে? এই ইগোর লড়াইটা এসছে যে শিবসেনাকে আমরা তাদের আসল জায়গা, তারা যে কিছুই নয়, আমাদের জোরে তারা যেতে, অর্থাৎ বিজেপির জোরে তারা যেতে, এটা জানিয়ে দেওয়ার দরকার ছিল। যখন বিজেপি এবং শিবসেনার আঁতাত যখন শুরু হয়েছিল, সেই সময় শিবসেনা ছিল কিন্তু 1 নম্বরে, 2 নম্বরে ছিল বিজেপি। কিন্তু 2004 সাল থেকে জিনিসটা ঘুরতে শুরু করলো। 2004 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল, বিজেপি শিবসেনা একসাথে লড়াই করেছিল এবং সেখানে একসাথে তারা ভোটে এসেছিল, এক জোট বেঁধেছিল। বিজেপি পেয়েছিল 13টা আসন, শিবসেনা পেয়েছিল 12টা আসন, মোট 25টা আসন পেয়েছিল। আচ্ছা, তার সাথে সাথে যখন আবার বিধানসভার ভোট হয়, তখন দেখা গেল যে বিজেপি পাচ্ছে 54টা আসন, শিবসেনা 111টা। আবার যখন 2009 সালে এসে গেল, অর্থাৎ শিবসেনা বেশি পাচ্ছিল, আবার 2009 সালে এলো, তখনও দেখা গেল বিজেপি 9টা আসন পেয়েছে, শিবসেনা 11টা লোকসভায়। আবার বিধানসভায় দেখা যাচ্ছে বিজেপি এবং শিবসেনা মোটামুটি একই, 46 আর 44, বিজেপি 46, শিবসেনা 44। 2014 সালে বিজেপি এগিয়ে গেল, বিজেপি পেল 23টা আসন লোকসভায়, আর এরা পেল 18টা আসন পেল শিবসেনা। ঠিক সেইভাবেই একইভাবে যে তারা এটাতেও যখন বিধানসভাতেও বিজেপি এগিয়ে গেল 122টা, সেখানে শিবসেনা এসে গেল 63টা। অর্থাৎ শিবসেনা কিন্তু নিজেকে একটু একটু করে ভাবতে শুরু করেছে যে তারা এখানে প্রধান নয়, অপ্রধান দল হয়ে যাচ্ছে। 2019-এ এসে কি হলো, সেটা মোটামুটি কিছুটা সামান্য কয়েকটা বেশি আসন হলো, মোটামুটি সমান সংখ্যক আসনেই লড়াই করেছিল বিজেপি শিবসেনা একসাথে জোট বেঁধে। কিন্তু বিজেপি পেল 23টা আসন, শিবসেনা পেল 18টা আসন। আর বিধানসভায় গিয়ে ফল তো আরো খারাপ হয়ে গেল, বিজেপি পেল 105টা আসন, শিবসেনা পেল মাত্র 56টা আসন। অর্থাৎ প্রথম থেকে শিবসেনার মধ্যে একটা আসছিল। কিন্তু এখানে শিবসেনার একটা বক্তব্য ছিল, আমি এখানে অনেকের কাছেই, আমি এখানকার যারা বিজেপির যারা এখানকার নেতৃত্বে রয়েছেন এমন মানুষের সাথে কথা বলেও আমি জানতে পেরেছি যে 2019 সালে পার্লামেন্টের ভোটের পর যখন বিধানসভার ভোট হবে, ঠিক তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মশাই তিনি এসেছিলেন বোম্বেতে। এসে শিবসেনা উদ্ধব ঠাকরের যেটা বাড়ি মাতশ্রীতে তিনি যান। মাতশ্রীতে গিয়ে তিনি নাকি কথাও দিয়ে আসেন যে এখানে যে যাই আসন পাক না কেন একসাথে লড়াই করব, তারপরে যখন ক্ষমতা আমরা পেলে তখন বিজেপির 2.5 বছর এবং শিবসেনার 2.5 বছর। তখন শিবসেনা বলে তাহলে এটা ঘোষণা করা হোক। অমিত শাহ বলেছিলেন না, এটা ঘোষণা করার দরকার নেই, এটা আমাদের মধ্যে কথাই থাকলো। কিন্তু ভোট হয়ে যাওয়ার পর শিবসেনা বললে এবার তাহলে ঘোষণাটা করা হোক, কিন্তু সে ঘোষণাটা করা হয়নি। শিবসেনা, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা যে আমি শিবসেনার কারো কাছ থেকে শুনেছি তা নয়। জগদীশ শেঠি এখানকার একজন মুম্বাইয়ের একজন শিবসেনা বিজেপির নেতা, তিনি একটি জায়গাতে তিনি পি গুরুজ বলে একটি চ্যানেলের সাথে তিনি এইটা বলতে গিয়ে তিনি পরিষ্কার এই কথা বলেছেন যে এই কথাগুলো সত্যিই হয়েছিল। কিন্তু যখন শিবসেনাকে 2.5 বছর করে ভাগ করা, শিবসেনা যখন দাবি করলো যে এটা পাবলিকলি বলা হোক, তখন সেটা রাজি হলেন না বিজেপির নেতৃত্ব। শিবসেনা তখন এর সাথে মন্ত্রিসভা করতে রাজি হলো না এবং রাতারাতি অজিত পাওয়ারকে উড়িয়ে নিয়ে এসে অজিত পাওয়ারকে দিয়ে উপমুখ্যমন্ত্রী করে ভোর রাতে মন্ত্রিসভার শপথ নিয়েছিল। তো এই একটা রাগ ছিল, কিন্তু এই রাগটা মনে রাখতে হবে যে এই যে রাগটা এখানে ছিল, তার পরবর্তী সময়ে আবার শিবসেনাকে ভেঙে যখন একনাথ শিন্ডেকে প্রথমে গুজরাট পাঠানো হলো, তারপর সেখান থেকে আবার তাকে নিয়ে যাওয়া হলো আসামে, তাদেরকে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে একনাথ শিন্ডের সাথে যে এমএলএরা যারা ছিল তাদেরকে পরিষ্কার বিজেপির সাপোর্টে তারা এলো এবং এই যে ভেঙে যাওয়ার ব্যাপারটা
শিবসেনাকে ভেঙে দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু কেউ শিবসেনার সাধারণ শিব সৈনিকরা এবং একটা সাধারণ মানুষের একটা বড় অংশ তারা কিন্তু এটা সহ্য করতে পারেনি। তার ফলে হলো কি, তার ফলে এবার যে ভোটের বাক্সে দেখা গেল একনাথ শিন্দে, তার কিন্তু এবারের ভোটে তিনি কিন্তু খুব একটা খারাপ ফল করেননি। শিবসেনা উদ্ধব ঠাকরে তিনি পেয়েছেন 9টা আসন এবারে, সেখানে শিবসেনা যেটা একনাথ শিন্দে তারা পেয়েছে 7টা আসন, এবং এটা খুব বড় ফারাক নয়। কিন্তু মানুষের স্বাভাবিক যে সাধারণ যে রাগটা হয়েছে, সে রাগটা হয়েছে বিজেপির ওপরে। সাধারণ মানুষ এই রাগটা বিজেপির ওপরে হওয়ার ফলে বিজেপি আজকে এখানটায় নেমেছে। সাধারণ মানুষ বলছে উদ্ধব ঠাকরে শিবসেনাকে যে আজকে 2 টুকরো করেছে, এই 2 টুকরো করেছে আমাদের বিজেপি। আবার দেখুন যে অজিত পাওয়ারকে কেন ভেঙে নিয়ে আসা হলো? দরকার ছিল না। বলেছি এবারের ভোটে 145টা আসন পেলেই তারা মন্ত্রিসভা তৈরি করতে পারবে। বিজেপির ছিল 105টা আসন, এছাড়াও কয়েকটা নির্দল তাদের মধ্যে ছিল। সুতরাং তাদের 40টারও কম, 30টার মতো আসন তাদের দরকার ছিল মন্ত্রিসভা তৈরি করতে গেলে। সেই মন্ত্রিসভা তৈরি করে এবং আস্থা ভোটে জিতে এসছিলেন একনাথ শিন্দেকে নিয়ে। তাহলে অজিত পাওয়ারকে কেন আনতে হলো, কেন নিতে হলো অজিত পাওয়ারকে? অজিত পাওয়ারকে নেওয়ার একটাই কারণ কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির তারা ভেবেছিলেন যে শারদ পাওয়ারকে এখানে শারদ পাওয়ারের রাজনীতি শেষ করে দিতে হবে। এবং এই শেষ করতে গিয়ে কি করা হলো, শারদ পাওয়ারের মেয়ে বারামতীর থেকে ক্যান্ডিডেট সেই সুপ্রিয়া সুলে, তার এগেনস্টে কাকে দাঁড় করানো হলো? অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে। পরিবারের মধ্যে শেষ পর্যন্ত কি হলো, জিতলো শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে জিতল। হেরে গেল কে? অজিত পাওয়ার কটা আসন পেয়েছে? অজিত পাওয়ারের এনসিপি এখানে 1টা আসন, আর শারদ পাওয়ারের এনসিপি কটা আসন পেয়েছে? 9টা আসন। অর্থাৎ মানুষ এই যে সবকিছুর পেছনেই ভেবেছে। কয়েকদিন আগেই নরেন্দ্র মোদী বারবার বলেছেন ওই অজিত পাওয়ার সম্পর্কে, তার বিরুদ্ধে বহু কেস রয়েছে, আর্থিক তছরূপের কেস। সেখানে আমাদের নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে অজিত পাওয়ার হচ্ছে প্রচন্ড আর্থিক দুর্নীতি, তাকে জেল খাটিয়ে আমরা ছাড়ব। তিনি জেলের মধ্যে চাক্কি পিসিং। সেই অজিত পাওয়ারকে নিয়ে এসে উপমুখ্যমন্ত্রী করা হলো। আর উপমুখ্যমন্ত্রী শুধু করা নয়, তাকে আবার করা হলো কি, অর্থ দপ্তরের দায়িত্ব তাকে দেয়া হলো। এই অর্থ দপ্তরের দায়িত্ব নিয়ে অজিত পাওয়ার কি করেছে সেটাও এখানকার মানুষ জেনেছে। সেটা জেনে তারা বিজেপির ওপরে আরো ক্ষুব্ধ হয়ে গেছে। আরো ক্ষুব্ধ হয়ে কি করেছে অজিত পাওয়ার? কি করেছে একটু এখানে বলে দিই। অজিত পাওয়ারের গভর্নমেন্টে ভোটের পরে অজিত পাওয়ার মুসলিমদের জন্য 10 কোটি টাকা এখানকার মুসলিম ওয়াকফ বোর্ডকে দিয়েছে। কেন দিয়েছে ওয়াকফ বোর্ডকে? কারণ দলিত এবং আদিবাসীদের বহু জমি ওয়াকফ বোর্ড তারা জোর করে, তারা ওয়াকফ আইনটা জানেন তো, মনমোহন সিং তৈরি করে গেছে যে ওয়াকফ বোর্ড যদি কোনো জমির ওপরে ক্লেম করে, তাহলে সেই ক্লেমের নিষ্পত্তি কোনো দেশের কোনো বিচারালয় করতে পারবে না, কোনো কোর্ট করতে পারবে না। এই যদি কারোর এই যে নিষ্পত্তি করবে, সেটা ওয়াকফ বোর্ডই করবে তার নিষ্পত্তি, তারাই এটার বিচার করবে। অর্থাৎ যে ডাকাত সেই বিচার করবে যে এটা ঠিক কিনা। তো সেই ওয়াকফ বোর্ডকে অজিত পাওয়ারের গভর্নমেন্ট, অজিত পাওয়ার দিয়েছে চিফ মিনিস্টার হিসেবে, ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে। সেখানে একনাথ শিন্দে এবং দেবেন্দ্র ফডনবিস তাতে সায় দিয়েছেন। ওয়াকফ বোর্ডকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। এই জবরদস্তি করে যে সমস্ত বাড়ি দখল করা হয়েছে, জমি দখল করা হয়েছে, সেই জমিগুলোর ব্যাপারে তাদের পেপার ডিজিটালাইজ করার জন্য, তার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ যে সম্পত্তি জোর করে দখল করলো, সেই সম্পত্তিকে ঠিক করিয়ে নেওয়ার জন্য 10 কোটি টাকা সাহায্য। শুধু এই নয়, কিছুদিন আগে 2023 সালে ভোটের আগে মুসলিমদের ভোট পাওয়ার জন্য অজিত পাওয়ার কি করেছিলেন, যে এখানকার যে মুসলিমদের যে একটা এনজিও রয়েছে, যে এনজিওকে সরকার তাকে সাপোর্ট দেয়,
তারা করবে কি, মুসলিম যুবকদের চাকরি বাকরি ইত্যাদি দেখবার জন্য ব্যবস্থা তারা করবে। তাদের বাজেট আগে ছিল 30 কোটি টাকা, সেই বাজেটকে 500 কোটি টাকা করে দিয়েছেন অজিত পাওয়ার। সেখানে কিন্তু হাত তুলে সমর্থন জানিয়েছেন দেবেন্দ্র ফডনবিস এবং আমাদের একনাথ শিন্দে সরকার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে যে বিজেপি, এখানকার সাধারণ মানুষের কথাগুলো আমি বলছি, যে বিজেপি এখানে বলছে যে মুসলিমদের তাদের সমস্ত কিছু তাদের যে মুসলিমদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সেই সব প্রতিষ্ঠানের তাদের সেখানে তাদের সরকার কোনোভাবে তাদের হাত দেখাতে পারে না, সেখানে কোনো রকম নিয়ন্ত্রণ করতে পারে না। আর আমাদের যত তাদের মসজিদে কোথাও নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আমাদের যে এখানকার যে হিন্দুদের যে সমস্ত মন্দির আছে, যে বড় মন্দির, সে সমস্ত সারা ভারত জুড়ে সেই মন্দিরগুলোয় সেখানে সরকার তার সমস্ত আয় সেগুলো নিয়ে নেয়। এর বিরুদ্ধেও মানুষের একটা ক্ষোভ ছিল। বহুকাল ধরে তারা বলেছে যে হিন্দুর মন্দির হিন্দুর হাতে তুলে দাও, কিন্তু সেটা করেনি এই সরকার, করেনি। বরং এখানে তারা বলছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার 102টো মন্দির তাদের যে দেখাশোনা, তাদের যে সমস্ত কিছু দায় দায়িত্ব, নিজেদের কন্ট্রোল নিজেদের হাতে নিয়েছিল। কিন্তু সাধারণ মানুষের প্রচন্ড বিরোধিতার ফলে সেগুলো কেটে দিতে হয়েছে, সেই আইনটা বাদ দিতে হয়েছে। মানুষের কথা হচ্ছে যে আমরা এখানটায় তাহলে কি পেলাম? 10 বছর এখানকার সাধারণ মানুষ যারা বিজেপি সমর্থক, এখনো তারা বলছে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কি হবে, আপনারা কি করতে চান? তাহলে সামনেই তো বিধানসভার ভোট আসছে, এই ভোটেও কি এটা শেষ হয়ে যাবে? এখানে বিজেপিকে আপনারা সমর্থন করবেন না? তখন সবার কথা হচ্ছে আমরা বিজেপিকে সমর্থন করব দুটো কাজের ভিত্তিতে। আর দুটো জিনিস করলে, প্রথম কথা, বিজেপিকে অজিত পাওয়ারকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে ভোটে দাঁড়াতে হবে। কোনো এর সাথে কোনো থাকবে না অজিত পাওয়ারের গোষ্ঠীর সাথে। এবং একনাথ শিন্দে যেহেতু তিনি দেখিয়েছেন যে তিনি বাল ঠাকরের পরিবারের কেউ না হলেও তিনি তার জনসমর্থন আছে তার পিছনে, সুতরাং বিজেপি একনাথ শিন্দেকে নিয়েও লড়াই করতে পারে। কিন্তু সব থেকে ভালো হয়, তাদের সবার কথা হচ্ছে, অনেকেরই কথা হচ্ছে এদের মধ্যে, যে বিজেপি এককভাবে লড়াই করুক। একান্ত সম্ভব না হলে তাহলে শিবসেনা যেটা রয়েছে তাদেরকে নিয়ে লড়াই করুক, একনাথ শিন্দেকে নিয়ে। সেকেন্ড, আমাদের এখানে কি হয়েছে গত 10 বছর ধরে, যে আমাদের মুসলিমদের ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড হয়নি। কেন হয়নি ইউনিফর্ম সিভিল কোড? এখানে কোথায় বাধা ছিল? আমাদের এই যে জিনিসগুলো, আমাদের যেটা সিএ রুল হতে 5 বছর লাগলো, এগুলো কেন হবে? এরকমগুলো কেন হবে? আমাদের বিজেপির এখানকার সাধারণ মানুষের কথা হচ্ছে, বিজেপির কোর ভোট হচ্ছে হিন্দুত্ববাদী হচ্ছে বিজেপির কোর ভোট। বিজেপিকে ফিরতে হবে সেখানে। এবং তাকে সেই সাথে সাথে আরেকটা জিনিস, বিজেপির এই ওয়াশিং মেশিন হয়ে যাকে খুশি তাকে দলে নিয়ে নেওয়া। কৃপাশঙ্কর মিশ্র যিনি বলেছিলেন 26/11 ঘটনা ঘটিয়েছে আরএসএস মুম্বাইতে, তাকে তোমরা নিয়ে নিলে, কংগ্রেস থেকে যখন টিকিট পেল না সে এলো বিজেপিতে, এবং একনাথ শিন্দে তার বিরোধিতা করেছিল বলে তাকে এখান থেকে ইউপিতে নিয়ে গিয়ে তাকে জৌনপুরে ভোটে দাঁড় করানো হয়েছিল। এগুলো হলে বিজেপি জিতবে না। বিজেপি যদি তার হিন্দুত্বে ফেরে, তাহলে আবার যদি বিজেপি যদি মনে করে যে তারা অর্থনৈতিকভাবে, যে নরেন্দ্র মোদী বলেছিলেন হাম না খাউঙ্গা না খানে দুঙ্গা, তা উনি খান না এটা সবাই জানে, সবাই বলছে, কিন্তু উনি যারা খেয়েছে তাদেরকে যদি এইভাবে দলে নেওয়া হয়, তাহলে বিজেপি সামনের যে বিধানসভা নির্বাচন সেখানেও কিন্তু ভালো ফল করবে না। ধন্যবাদ।